আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলে থাকবেন ইনশাল্লাহ। আমি আমার নামটি প্রকাশ করতে চাচ্ছি না। আমি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কোনো এক গ্রাম থেকে বলছি। আজকে একটা ছোট ঘটনা শেয়ার করছি, সেটা আমার নিজের সাথেই ঘটেছিল। যাই হোক, ঘটনাটা শুরু করি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি যে স্কুলে পড়তাম সেটা ছিল আমার বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে। এত কাছে হওয়া সত্ত্বেও আমি স্কুলের মেসে থাকতাম। বাড়িতে থাকলে ভালো লেখাপড়া হতো না, তাই মেসে থাকতাম। স্কুল শেষ করে আমি বাড়িতে চলে আসতাম। বিকেল টাইমে খেলাধুলা করতাম। খেলা শেষে বাসায় এসে গোসল করে মাগরিবের পরে মেসে যেতাম। তো এইভাবেই চলে প্রতিদিন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে ফুটবল খেলার সময় চলে আসে। তো আমি আগের নিয়মেই খেলা শেষে গোসল করে মাগরিব পড়ে বাসায় যেতাম, মেসে ফিরতাম। একদিন খেলা শেষে বাসায় এসে গোসল করে মাগরিবের পরে মেসের উদ্দেশ্যে রওনা হলাম। তখন ছিল অন্ধকার। রাত সন্ধ্যার পরেই মোটামুটি অন্ধকার হয়ে যেত চারপাশ। আমার কাছে একটা লাইট ছিল। সেই সময় প্রথম গ্যাস লাইটের নিচের দিকে ছোট একটা টর্চ লাইট সেট করা হয়। তখন আমি আমার কাছে একটা লাইটওয়ালা গ্যাস লাইট রাখতাম, বের হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। সেই দিন যেহেতু অন্ধকার ছিল, তাই গ্যাস লাইটটা নিয়েই বের হই। একটা কথা বলে রাখি, আমরা যে রাস্তাতে যাওয়া আসা করি সেই রাস্তাটা ছিল একটা বড় পুকুরের পাড়ের ওপর দিয়ে। সেই পুকুরের উত্তর পাড়ের কোণা থেকে দক্ষিণ পাড় পর্যন্ত, মানে পুরো পশ্চিম পাড় জুড়ে ছিল জঙ্গলে পরিপূর্ণ। জঙ্গলের মাঝখান দিয়ে ছিল রাস্তা। পুকুরের দক্ষিণ পাড়ে অনেক পুরনো আর অনেক বড় বড় 4টা আম গাছ ছিল। মূলত এই আম গাছকে নিয়েই ঘটনা। আমি ছোটবেলা থেকেই ভয়টা একটু কম করতাম, যার কারণে জঙ্গলের রাস্তা দিয়ে সন্ধ্যার পর একা চলাফেরা করতে কোনো অসুবিধা হতো না। সেই দিন আমি যখন জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে দক্ষিণ পাড়ের কোণাতে আসি, তখন যা আমার সাথে ঘটে তা আমি কখনোই আশা করিনি। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো সেদিন আমি খেলা শেষে মেসে আসার সময় ফুটবল খেলার রেফারি যে বাঁশিটা ব্যবহার করে সেটা আমার সাথে করে নিয়ে আসি, এবং সেটা আমি ফু দিয়ে বাজাতে বাজাতে আসি। তো বাঁশিটা বাজাতে বাজাতে যখন সেই দক্ষিণ পাড়ের কোণার কাছাকাছি আসি, তখন সেই কোণার বড় আম গাছটা থেকে সেম বাঁশির শব্দ আসে। প্রথমে আমি ভালোভাবে বুঝে উঠতে পারি না, পরে একদম কাছে চলে আসি, তখন বিষয়টা বুঝতে পারি। তো আমি বাঁশি বাজাই, সেই গাছ থেকে সেম বাঁশি বাজানোর শব্দ আসে। আমি ভালোভাবে পরখ করে দেখার জন্য দাঁড়াই এবং বাঁশি বাজাই, সেম গাছ থেকে শব্দটা আসে। তারপর আমি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কোনো শব্দ নেই। যেই আমি বাঁশি বাজাই, সাথে সাথে বাঁশিটা আবার উত্তর আসে। এভাবে 3-4 বার বাজানোর পর আমি বিষয়টা ভালোভাবে বুঝে ওঠার জন্য গাছের দিকে এগিয়ে যাই। তখন আমি সেই গাছটার নিচে গেলাম এবং গ্যাস লাইট দিয়ে ভালোভাবে খোঁজার চেষ্টা করলাম কে শব্দটা করছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি কাউকে খুঁজে পেলাম না। তখন সেখানে দাঁড়িয়ে আবার বাঁশি বাজালাম এবং এবার কোনো শব্দের উত্তর আসলো না। তখন গাছের নিচ থেকে কিছুটা দূরে যাই এবং বাঁশি বাজাই, এবার আগের মতোই সেই শব্দ আসে। তখন আমি বুঝতে পারি যে এটা কোনো সাধারণ বিষয় না, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই মেসে। যাই হোক, পরের দিন বাড়িতে এসে ঘটনাটি যখন শেয়ার করি, তখন জানতে পারি ওই গাছে নাকি কিছু একটা আছে, যা এর আগে অনেকজনের সাথে অনেক ঘটনা ঘটিয়েছে। এরপরে আমি আর কখনো মাগরিবের পর একা মেসে যাইনি। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই কেমন আছেন? আশা করি আপনি ভালো, কারণ আমরা জানি যে আপনি অলওয়েজ ভালোর দলেই থাকেন। আমি সালমান কবির মেহরাব, সাভার থেকে। আমি আজকে যে ঘটনা বলবো সেটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি 2012 থেকে বুথ এফএম শুনি। তখন আমি হাফেজে পড়তাম, তো ওইখানের অনেক মেমোরিজ আছে, যে লাইক আমরা রেডিওতে, ওই যে পকেট রেডিও যেগুলো, ওগুলাতে শুনতাম, ছোট রেডিও। আর ওইগুলো রাখতাম হচ্ছে আমরা ওয়াশরুমের ভিতরে একটা উপরে ফাঁকা জায়গা ছিল, ওইখানে লুকায় রাখতাম যাতে হুজুররা না পায়, কারণ পাইলে তো প্রচুর মায়ের খাইতে হইতো। তো যাই হোক, এখানের অনেক স্মৃতি, ওইখানেও কিছু ভৌতিক কাহিনী আছে এরকম। ওগুলো একদিন পরে বলবো। আমি আজকে যে ঘটনাটা বলতে যেতেছি সেটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া, যার ফলে আমরা আমার নানাকে হারাইছিলাম। ঘটনাটা এরকম, মানে ঘটনাটা অনেক আগের। এই সালটা ঠিক বলতে পারবো না, কারণ তখন তো আমি ছিলামও না। আর আমার আম্মু তখন অনেক ছোট ছিল। আমার ছোট খালামণি হচ্ছে আপনার তখন 3-4 মাস বয়স হবে। আর আমার, তার আগে বলিনি, আমার আম্মুরা হচ্ছে আমার একটা মামা আর 3টা বোন তারা, ঠিক আছে? মানে হচ্ছে আমার খালা 2টা, আম্মু মানে 3 বোন তারা, আর আমার একটা মামা আছে, বড় মামা মানে।
তো ঘটনাটা এরকম ছিল, তা ওনারা সবাই ছোট ছিল, আম্মু আর মামা সবাই ওনাদের যে নান্নু মানে আমার বড় মা ওনার কাছে থাকতো। আর হচ্ছে নানা মানে সব আমাদের ছিল জয়েন্ট একটা ফ্যামিলি, মানে আমার নানারা ছিল 2 ভাই। তো 2 ভাইয়ের মধ্যে একদিন কি হয়, প্রচুর ঝগড়া হয়। তো নানা আমার যে নানা উনি কি করে, উনি ওই বাড়িটা ছেড়ে দিয়ে আপনার হচ্ছে একটা ওই বিলের যে জমি বলে না, বিলের জমিতে গিয়ে বাড়ি করে। ওইখানে তো বিল মাঠ ক্ষেত খামারি করে, ওইখানে যে বাড়ি করে। তো ওইখানে ওনারা থাকতে শুরু করে, কিন্তু আমার যে আম্মু, তারপর খালামণি, তারপর হচ্ছে মামা, এনারা যায় না। এনারা আমার বড় মার কাছে থাকে, অর্থাৎ ওনাদের নানির কাছে, মানে আমার আম্মুর নানি। তো ওইখানে থাকতো, আর আমার নানা নানি ওই বিলের বাড়িতে থাকতো। তো একদিন হয় কি যে প্রচুর ঝড় বাতাস শুরু হয়ে যায় বিকেল থেকেই, মানে ঝড়ো হাওয়া বইতে থাকে। তো তখন আমার নানার যে ভাই, মানে হচ্ছে আমার চাচতো নানা, মানে কি বলবো আমি, হ্যাঁ নানাই তো বলে। তো চাচতো নানা যে উনি কি করে, উনি গিয়ে হচ্ছে নানার সাথে মানে হচ্ছে ক্ষমা চায় নানার কাছে। তো সবকিছু ঠিকঠাক করে নেয় আর বলে যে বাড়িতে ফিরে আয়, ঠিক আছে, কারণ আজকে তো ঝড় বাতাস আসতেছে, আজকে থাকতে পারবি না, চলে আয়। তো নানা কি করে, খুশিতে খুশিতে চলে যায়। মানে ওইখানে বাড়িটা ওইভাবেই রেখে, ওনার গোয়াল ঘর ওইখানে ছিল, মানে গরু ছিল আমাদের আমার নানার। তো ওই গরুগুলো ওইখানে রেখে উনি চলে আসে বাড়িতে। তো হঠাৎ ওই সন্ধ্যার দিকেই ঝড়টা শুরু হয়ে যায়, কিন্তু তখন ওর নানা যাইতে পারে না। তো না যাইতে পারার কারণে তো উনি ঝড় থামার জন্য ওয়েট করে। তো এই বাড়িতে চলে আসছে, যে আমাদের যে মেইন বাড়ি ওইখানে থাকে। তো ঝড়টা থামে অনেক দেরি করে রাত্রে। তো ওই ঝড় থামার পরে নানা বলে কি যে আমার গরুগুলো ওইখানে রয়েছে, তো বাসাটাও কি অবস্থা, উড়ে টুড়ে গেল কিনা ঝড়ে, ক্ষেতের মধ্যে মানে বিলের মধ্যে যেহেতু বাড়ি। সো নানা ওটা দেখতে যায়। নানা একাই চলে যায়। চলে যাওয়ার পরে উনি হচ্ছে একটা হারিকেন হাতে চলে যায়। তো ওই সময় তো আমাদের এখানে বিদ্যুৎটা নেই। আর তার আগে আমি বলে দিই, আমাদের জায়গাটা হচ্ছে আপনি বুড়িখালি নামে, মানে নড়াইল বুড়িখালি নামে হচ্ছে ওইখানটাতে হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার নানা বাড়ি। ওই দত্তপাড়া, ওই ওই মানে দত্তপাড়া বাদশার গ্যারেজ। তার পরে হচ্ছে মানে ও যদি নড়াইল থেকে আসতে যাই তাহলে হচ্ছে বাদশার গ্যারেজের পাশেই হচ্ছে আমাদের বাড়িটা। আমি নামগুলো বলতেছি না, বললে হয়তো অনেকে চিনে যাবে, মানে আমার নানার নামও। তারপর হচ্ছে আমার মামার নাম যদি বলি এখন অনেকেই চিনবে, তো আমি বলতে চাইতেছি না। যাই হোক, তো ওই সময় কি হয়, নানা যায় গোয়াল ঘরে গিয়ে প্রথম উনি ওনার গরুগুলা ছেড়ে দেয়। গরুগুলা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে গরুগুলা ছেড়ে দেওয়া বলতে কি, মানে হচ্ছে ওই বাড়িতে যায়, গিয়ে গোয়াল ঘরে গিয়ে গরুর গলার রশিগুলো খুলে দিয়ে ওই গোয়াল ঘরে রেখে দেয়। আর ওরা তো অন্ধকারে যাবে না কোথাও। তারপরেও আর কি মামা কি করে, ও মানে আমার নানা, তো উনি হচ্ছে তখন দেখে যে ঘরটার ভিতরে কি অবস্থা, আমার ঘরটা কি অবস্থা একটু দেখে আসি। তো উনি ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে মানে ঘর বাইরে দিয়ে সব ঠিকঠাক, ঘর কিচ্ছু হয়নি, কিন্তু ঘরের ভিতরে যখন যায় তখন দেখে যে ঘরের ভিতরে বিশাল এক বট গাছ হয়ে আছে। মানে ঘরের চাল নাই, ঘরের ভিতর থেকে ঘরের চাল দেখা যেতেছে না, কিন্তু অনেক বড় একটা বট গাছ, ঠিক আছে। তো নানা এইটা দেখে মানে লাইক ঘরটার ভিতরে ঢুকলো, সে একটা অন্য জগতে এসে বলে যে এখানে গেটটা অনেক, মানে গেট দিয়ে ঢুকতে অনেক বড় একটা গাছ, এই টাইপের। তো নানা এটা দেখে প্রচুর ভয় পায়। আরো ভয় পায় যখন দেখে যে মানে ওই যে তালবানার কি যে বট গাছটা দেখছে, ওই গাছটা নিমিষেই হচ্ছে একটা আপনার ঘোড়া, কালো একটা মানে কালো কুচকুচে একটা ঘোড়া, বিশাল আকৃতির, ওটা হয়ে দৌড় দেয়, ঠিক আছে। ওটা দেখে না প্রচুর ভয় পেয়ে যায়, ঘর থেকে বের হয়ে আসে, সাথে সাথে ঘুরে ঘর থেকে বের হয়ে আসে, উনি বাড়িতে চলে আসার পর তখন দেখা যায় কি যে মানে আর কি গরুর দিকে আর খেয়াল নেই, না ওইভাবেই চলে আসে, মানে ভয় পেয়ে। তো চলে আসার পরে দেখা যায় কি দিন দিন উনি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে, মানে ওনার প্রচুর খারাপ অবস্থা। তারপর হচ্ছে বিভিন্ন কবিরাজ, ডাক্তার, ঠিক আছে, সব জায়গায় দেখায়। তারপর আপনার হচ্ছে যশোর, খুলনা, সব জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে হসপিটালে, বাট তার কোনো চিকিৎসা হইতাছিল না, মানে সে সুস্থ হইতেছে না। এক পর্যায়ে কি হয় যে উনি বিছানায় পড়ে যায়। তো বিছানায় পড়ে যাওয়ার পরে কি হয় যে
একদিন কি হয় যে আমার নানু, যে মানে আমার বড় মা, মানে আমার আম্মুর নানু, আমার বড় মা, উনি হচ্ছে নামাজের জন্য ফজরে উঠছে। ওঠার পর উনি নামাজটা পড়ে আবার বাইরে গেছে। বাইরে যাওয়ার পর কি হয় যে ওই সময় আর কি সকাল সকাল হচ্ছে, ওই সময় একটা লোক আসে মানে আমাদের বাড়িতে। আমার তো ওই বাড়িতে লোকটা আসে এরকম যে উনি হুজুর হুজুর টাইপের একটা লোক মুখে দাঁড়িয়ে আছে। উনি এসে বলে যে, আর নানার মানে শেষমেশ কি হয়েছিল যে নানা কাউকে এই ঘটনাটা বলে নাই, এক। আর দুই নম্বর হচ্ছে নানা কথা বলাও বন্ধ হয়ে গেছিল শেষ ওই দিন, মানে ওই কয়েকদিন যাবৎ কথা বলতে পারতেছিল না। উনি জাস্ট বিছানায় শুয়ে থাকে, জিহ্বা নাড়াতে পারেন, এরকম অবস্থা। শুধুমাত্র কেউ কিছু বললে খাইতে দিতে হইলে আর মাথার একটু নাড়াইতে পারতো, এই আর কি, মানে বোঝানোর জন্য মাথা নাড়াইতো আর এরকম একটা আওয়াজ করতো, ঠিক আছে, মানে হ্যাঁ বোধক যে ইয়েটা। তো ওই সময় এরকম হয় যে নানার কাছে মানে ওই যে লোকটা উনি বলে যে তোমার জামাই, যে মানে তোমার মেয়ের জামাই তো যাওয়ার সময় হয়ে গেছে, ওই লোকটা এটা বলে। তারপরে আমার নানু বলে কি বললেন এটা, মানে কি বলতেছেন? ওই লোকটার কখনো নানু মানে আর কি আফসার আমার বড় মা কখনো দেখে নাই। তখন উনি হচ্ছে আমার নানাকে দেখতে চাই, যে তো আমি ওকে একটু দেখতে চাই। তো আমার বড় মা ওনাকে নিয়ে আসে নানার রুমে। আনার পরে সবাই বসে আছে সাইড দিয়ে। তো উনি বলতে শুরু করে, তোমার সাথে কি এরকমটা হয়েছিল? লাইক ওই যে ওই ঘটনাটা, যে তুমি ওইখানে গেছো, গরু ছাড়ছো, তারপরে ঘরের মধ্যে একটা বট গাছ দেখছো, ওটা আবার ঘোড়া ধরে দিছে না না। ওইটা শোনার পরেই চোখ বড় বড় করে উনি হ্যাঁ হ্যাঁ মানে আর কি হ্যাঁ বোধক বলতে থাকে। উনি তখন উনি ভয় পেয়ে যায়। তো তখন আর কি ওই লোকটা এটা বলে, যখন সবাই ঘটনাটা জানতে পারে সম্পূর্ণ ঘটনা নানার সাথে কি হয়েছে, তখন আর কি উনি ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে উনি আমাদের যে বাড়ির এরিয়ার থেকে, মানে এই এতটুকু দেরি হবে যে উনি বাড়ির এরিয়ার থেকে বের হয়েছে, সাথে সাথে আমার নানাও মারা যায়, ঠিক আছে। তো আমার বড় মা উনি তো মানে উনি প্রচুর ভয় পেয়ে যায়, উনি দৌড় দিয়ে যায় ওই লোকটাকে খুঁজতে থাকে। মানে আমাদের বাড়িটা এরকম জায়গায় যে হচ্ছে মেন রোডের সাইডে। তো তখন কি হয়েছে যে ওই আর আমাদের বাড়ির থেকে বের হওয়ার ওইটা রাস্তা, ওইটাতে যদি বের হয়, উনি যদি ডান দিকেও যায় অথবা বাম দিকে যায়, প্রায় 10-15 মিনিট আমরা দেখতে পারবো যে লোকটা যাইতেছে, মানে এতটা সোজা রাস্তা। মানে 10 মিনিট আমরা চোখে যত দেখা যায়, 10 মিনিটের মধ্যে হইলেও দেখা যাবে যে ওই লোকটা হাইটে হাইটে যাইতেছে। একটা মানুষ যদি হয় 10 মিনিট পড়লেও দেখা যাবে, ঠিক আছে। কিন্তু ওই লোকটাকে মানে আমার বড় মার পায় না। তো এই ছিল ঘটনা। আর এই ঘটনার পরেই হচ্ছে আমার মানে আমার মা আমার খালা এনাদের লাইফটা একদম এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আম্মুর কাছ থেকে ঘটনার বিষয় নিয়ে শুনছিলাম হচ্ছে আপনার আম্মুও বলছে, বাট আম্মু ততটা বুঝতো না। আম্মু মানে হচ্ছে ওনার নানুর কাছ থেকে শুনছিল। তো যাই হোক, আর এরপরে হচ্ছে আমার যে নানু ছিল, মানে আমার নানু, বড় মানে আমার নানু, উনি হচ্ছে পাগল হয়ে গেছিল। তো সেটা নিয়ে অনেক কাহিনী আছে, মানে আমার নানুর সাথে অনেক কাহিনী ঘটছে। আর আজকের ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ঘটনা আরো পাঠাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল লিসেনারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব, সেটিও কিন্তু আমার নিজের মুখে আমি শেয়ার করব না। এটি যার সঙ্গে ঘটেছে তিনি নিজেই আপনাদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনারা জেনে ভালো লাগবে। এই ঘটনাটি কিন্তু লাশ কাটা ঘরের একটি ঘটনা। ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি আমাদের বিপ্লব দা, যার বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকার বিবেকানন্দ পল্লীতে। কোনো একটা কারণে উনি সেদিন লাশ কাটা ঘরে গিয়েছিলেন। কারণ ওই দিন ওনার একজন বড় দাদা, যিনি সাধারণত এই কাজটি করেন, ওই দিন উনি ছিলেন অসুস্থ থাকার কারণে যেহেতু উনি একা যেতে পারছিলেন না, এজন্য বিপ্লবদাকে তিনি সাথে নিয়ে যান। এবং লাশ কাটার ঘরে কিন্তু অনেকগুলো প্রসিডিউরস থাকে, এই প্রসিডিউরস গুলো মেনটেন করতে হয়। কিন্তু উনি অসুস্থ থাকার কারণে যেহেতু উনি হয়তো ওই প্রসিডিউরস গুলো মেনটেন করতে পারবেন না বলে ধারণা করেছিলেন, এবং কাজেরও প্রেশার ছিল, এজন্য বিপ্লবদাকে সাথে নিয়ে যান। আর বিপ্লবদা যখন সাথে যান, সেখানকার দৃশ্য দেখার পর থেকেই ওনার সঙ্গে ঘটনাটির সূত্রপাত ঘটে। বিপ্লবদা এখন নিজের মুখে সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। বিপ্লবদা, কেমন আছেন? আমি ভালো আছি দাদা। আপনি শুরুতে যেটা বলছিলেন আমি তো অনেকটা বলেই দিলাম। লাশ কাটা ঘরে যাওয়ার পর
আপনি সেখানে কি দৃশ্যটা দেখেছিলেন? আপনি তো আপনার দাদার সাথে গেলেন সেখানে, হ্যাঁ। কারণ সেই কাজটি করে। আচ্ছা। আপনি যখন ওই দিন গেলেন তার সাথে, সেখানে আসলে ওই লাশের দৃশ্যটা কেমন ছিল? লাশের দৃশ্যটা একটু অন্য ধরনের ছিল। এখন থেকে 6 মাসের মতো, 6-7 মাস আগে দৌলতদিয়া ঘাটের পতিতালয়ের আচ্ছা, একটা লাশ নিয়ে আসছিল। যে নিয়ে আসছিল ড্রাইভার, তার নাম হচ্ছিল কালাম। কালাম ভাই, হ্যাঁ চিনি। কালাম ভাইয়ের স্টোরি লিসেনাররা শুনবেন অবশ্যই। এই কালাম ভাই লাশটা নিয়ে আসে। লাশের ওই ক্রিজ দিয়ে স্টেপ করা ছিল গলায়, মানে কোপ মারা হয়েছিল না এটা এক ধরনের চাকুর মতো। আচ্ছা, ক্রিজ পেঁচানো, হ্যাঁ ক্রিজ বলে। ওটা দিয়ে এই 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 গলার নলির যে মেন লাইনটা, মানে যেটা আমরা শ্বাসনালী যেটা আমরা বলি, ওই শ্বাসনালীর মানে এই পার থেকে ওপার করে দিছিল পুরা সম্পূর্ণটাই। তো ওই ঘটনা ঘটার পরে তো লাশটা যখন নিয়ে আসা হয়, আমি ভিতরে গেছিলাম। ভিতরে যাই দেখি যে লাশটা মানে আঘাত তার ওইভাবে মানে ওই ক্রিজ দিয়ে আঘাত করা তার, মানে শরীরের অন্য কোথাও। না না না, কিন্তু এখানে একটা মূল বিষয় হচ্ছে যে আমি আমার জীবনে বহুত সুন্দর মেয়ে দেখছি। আচ্ছা, ওই রকম সুন্দর মেয়ে আমি দেখি নাই। মানে ওই ডেড বডি যেটা মানে আসলে আমি যে এখন বলতেছি মনে হচ্ছে আমার পাশে মনে হয় ও দাঁড়িয়ে হয়তো বা বসে হয়তো আমার কথাগুলো শুনতেছে। আমার এখনো দেখেন ভাই, আমার এখনো খুব খারাপ লাগতেছে, জানেন না। আমি ওই দিনের কথা আমি আজও বলতে পারবো না। তখন বেলা 2:30 থেকে 3টা 3:30 মতো বাজতেছিল। মানে দিনের বেলা, রাতের বেলা? রাতের বেলা না, দিনের বেলা। যাই হোক, লাশটা যখন আমার দাদা পোস্টমর্টম করে, আমি একদম স্টেপ ওখানে দাঁড়ায় আছি, কিন্তু আমার নজরটা মানে সম্পূর্ণ ওই ফোকাস ছিল ওই লাশের গায়ের উপরে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে আমি আসলে কখনোই দেখিনি। কিন্তু তাকেই কিন্তু হত্যা করা হয়েছে। হ্যাঁ, তাকে হত্যা করে। কিন্তু যে মানুষ বলে না যে রূপের যদি বর্ণনা করা হয় তাহলে কম পড়ে যায়, তো ঠিক সেরকমই হয়েছিল ওই দিন। তো ওই লাশটা যখন পোস্টমর্টম হয়ে যায়, হওয়ার পরে আমি সুস্থভাবে মোটামুটি বাসায় চলে আসি। এসে খাওয়া দাওয়া করি, রেস্ট নেই। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন আমি ঘুমোইতে যাই, তখন ঘুমানোর সময় যখন আমি চোখটা মানে এক সাইডে যখন ঘুরি, হ্যাঁ এক সাইডে যখন ঘুরি, মনে হচ্ছিল যে সে আমার সামনে শুয়ে আছে ওই অবস্থায়। মানে ওই লাশটা? হ্যাঁ, ওই লাশটাই। মানে আমি ওই দিনটা মানে ওই সময়ের মানে আমি শুক্রবারে উঠছিলাম, আমার সম্পূর্ণ শরীর মানে ঠান্ডা হয়ে গেছিল, এমন অবস্থা যে আমি তো তারে দেখে আসছিলাম লাশ কাটা করে শোয়া অবস্থায়, সে আমার বাড়ির পাশে কিভাবে করে। দাদা, ওই যখন আপনার বিছানায় যখন ওই ডেড বডিটা আপনি দেখলেন, তো দেখার পর ওই যে সে যখন আহত অবস্থায় ছিল, তার গলায় যেহেতু স্টেপ করা হয়েছিল, তো আপনি যখন দেখেছেন তখন কি মানে ওই অবস্থায় ছিল, নাকি তাকে জীবন্ত অবস্থা আপনি দেখেছিলেন? না, আমি তাকে ওই অবস্থায় দেখছিলাম, মানে ঠিক হুবহু ওই লাশ। হ্যাঁ, সেম মানে কোনো 19-20 না, একদম সেম। ওইরকমই স্টেপ, ওইরকম সুন্দর। হ্যাঁ, চোখটা হালকা হালকা খোলা, অনেক সুন্দর, ওইরকম দেখছিলাম। দেখার পরে অমনটাই। হ্যাঁ, অমনটাই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানে লাশটা তো সোজা শুয়েছিল, আমি যখন ঘুরছিলাম তখন সে কিন্তু আমার দিকে ঘুরছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন এক পাশে ঘুরে গেলেন, হ্যাঁ মানে লাশটাও, হ্যাঁ আমরা যে সোজা হয়ে ঘুমাই, যেরকম আমরা সোজা হয়ে ঘুমাচ্ছি, মানুষের ইচ্ছা হলে যে না সোজা হয়ে ঘুমাচ্ছি, আরেকদিকে কায়িত হই। ওই যখন আমি আরেকদিকে কায়িত হই, দেখি যে লাশটা আমার সামনে সেম ভাবে শুয়ে আছে। কিন্তু মানে আমি যখন দেখি তাকে ভালো করে, তখন দেখার পরে ও আমার দিকে এভাবে করে মুখ ঘুরায়, মানে লাশ যেরকম বডিটা শোয়া রাখে, ওই আরেক দিকে সে মুখ ঘুরায় আমার দিকে তাকায় রয়েছে। আমি তো ওটা দেখে আমি আমার মানে পৃথিবীর সবকিছু ভুলে গেছিলাম।
আসলে এটা একবারে মানে একটা লাইফের কঠিন একটা ব্যাপার আমার দ্বারা, মানে আমি ওই জিনিস আজও বলতে পারি না। দাদা এখনো কি সেটা আপনি মাঝে মাঝে ফিল করেন, বা একা যখন থাকেন, বা যদি রাত্রে কোথাও যান, বা কখনো স্বপ্নের মধ্যে, জিনিসটা কি এখন আপনার ফিল করেন? এখন আমার মাঝে মধ্যে ফিল হয়, কিন্তু আসলে ফিল হইলেও ওই যে মানে আসলে সাহস তো করতে হবে, মনের তো একটা বল থাকতে হবে। আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমার যে কোনো একটা ক্ষতি হইতে পারে। এখানে মনে করি না ওটা কিছু না, ওটা কোনো ব্যাপার না, ওটা কিছু না। কিন্তু তারপরেও ভয় তো আসলে অন্তর থেকে মন থেকে তো ছাড়ে না, এটা ধরেই রাখে। দাদা একটা বিষয়, সেটা হচ্ছে এমনও তো হতে পারে যে আপনি যখন ওই ডেড বডিটা দেখেছিলেন, আপনি চিন্তা করেছিলেন যে এত সুন্দর একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো। এরকম যখন চিন্তা থেকে, এমনও তো হতে পারে সেটা আপনার মাথার মধ্যে এটা বসে গিয়েছিল, সেটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু আপনি যখন ঘুমের সময় সেটা বাস্তবেই দেখছিলেন, এবং আপনি যখন একপাশে কাত হচ্ছিলেন, ডেড বডিটাও আপনার দিকে কাত হয়ে যাচ্ছিল। এটা তো আসলে হ্যালুসিনেশন বা চোখের শুধু দৃষ্টিভ্রম হওয়ার কথা না। এমনও তো হতে পারে যেটা তো শুধু দৃষ্টিভ্রম, এমন নয় যে মানুষের মাথার মধ্যে একটা বিষয় কাজ করছে, আমরা তখন অনেক সময় জিনিসগুলো দেখি। কিন্তু আপনি যেটা দেখে আসলেন, নর্মালি যেহেতু আপনি দেখা যাচ্ছে যে আপনাকে যেহেতু আপনার দাদা সেখানে নিয়ে গিয়েছিল, নর্মালি আপনার সাহস না থাকলে কিন্তু আপনাকে তার ওখানে নিয়ে যাওয়ার কথা না। আপনাকে সাহসী মনে করেন বিধায় উনি নিয়ে গেছেন। আর যখন আপনি এত সাহসী হওয়ার পরেও আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে এই ঘটনাটা যখন আপনার সাথে ঘটলো, তখন মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি অবশ্যই ওই জায়গা থেকে কোন একটা বিষয় আপনার সঙ্গে চলে আসছে। না চলে আসলে আর না যদি না আসতো, বা ও যদি আমার সাথে যদি না চলে আসতো, তাহলে সে আর আমার দিকে ঘুরে তাকাইতো না, সে সোজা শুয়ে থাকতো। মানে আমি ঘুরছি, সেও আমার দিকে মানে এইভাবে করে এক সাইড হয়ে সে আমার দিকে তাকায়। এক্স্যাক্টলি, কারণ কি যদি শুধু দৃষ্টিভ্রম হতো, আপনি শুধু পাশে তাকে শোয়া দেখতেন। কিন্তু যেহেতু আপনি এক পাশে কাত হচ্ছেন, সেও ওই পাশে কাত হয়ে যাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু সে ডেড বডি, কোনো কথা বলছে না, কিছু করছে না। তার মানে এটা শুধু দৃষ্টিভ্রম আমার মনে হচ্ছে না, এটা সত্যি সত্যি আপনার সঙ্গে একটা প্যারানরমাল একটা ঘটনা আপনার সঙ্গে ঘটেছে। এখানে আর একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে আমি ওটা দেখতে যাই, আমার ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে লাশ কাটাঘরে যাই দেখতে। কিন্তু লাশ কাটাঘর থেকে যখন আমি আসি, আমার একটা অভ্যাস যে আমি যখনই গোসল করি, আমার ওয়াইফ যদি গামছা নিয়ে যদি দাঁড়ায় থাকে বা একটু কথা বলি, গোসল করি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে একজন আমার সামনে দাঁড়ায় রইলে আমি গোসল করতেছি, কথা বলতেছি, গল্প করছি, এই গল্প ওই গল্প করতেছি। কিন্তু আমি এটা একবার না, আমি এটা বহুবার ট্রাই করছি। আমি যখনই মাঝে মধ্যে যাই লাশ কাটা ঘরে, দাদা আমাকে যখনই নিয়ে যায়, আমি একটা জিনিস ফলো করি। আমি যখন ওইখান থেকে আসি, যখন আমি গোসল টোসল করি, বা ওই যে মানুষের একটা ভয় থাকে, একটু আগুনের ছ্যাক দেয় হাতে, একটু গায়ে থুতু দিয়ে দেয়, আমি কিন্তু এগুলো দেই না, ডাইরেক্ট ঘরে চলে আসি। এসে যখন গোসলটা দেই, তখন আমার ওয়াইফ বলে যে তুমি লাশ কাটা ঘর থেকে আসছো, দেখো এই যে আমার মাথা ব্যথা করতেছে, এই যে দেখো আমার 2 হাত ব্যথা করতেছে, তোমার সাথে কেউ না কেউ আসে। আসলে অপমৃত্যু গুলো তো এটা অন্য রূপ ধারণ করে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু জন্ম মৃত্যু, এটা তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার একটা দান। আমাদের জন্ম যখন দিছে, মৃত্যুর একটা সময়সূচি দিয়ে দিচ্ছে, সে সময় সেই সূচিতেই আমরা মরবো। কিন্তু এর আগে মানুষ আত্মহত্যা করে নেয়, বা গলায় ফাঁসি নেয়, বিষ খায়, এই যে যন্ত্রণা, এই যে মারা যায়, এটা তো সে জীবনে কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। কারণ আছে, কেন যাইতে পারবে না? যে সে তো আল্লাহর কোনো কথাই সে এই পৃথিবীতে থেকে রাখলো না বা মানলো না। কেননা যে তার একটা জন্ম দেওয়া হয়েছে, তার অমুক টাইমে অমুক ডেটে তার মৃত্যু ছিল, এর আগে সে হয়তোবা কোনো কারণবশত সে গলায় হয়তোবা ফাঁস নিচ্ছে, এটা তো অপমৃত্যু হয়ে গেল। আসলে অপমৃত্যু গুলো প্রচন্ড ভয়ানক হয়, ভয়ানক হইতে ভয়ানক। লিসেনারদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে দাদাকে ওনার দাদা নিয়ে যান, কারণ ওনার দাদা আসলে শিক্ষিত নন। কারণ
পোস্টমর্টেম করার পরে কিছু কিছু পেপারসে কিছু তথ্য, কিছু সূত্র নাম্বার লিখে দিতে হয়। তো যেহেতু উনি এডুকেটেড নন, তো মাঝে মাঝে দাদা যদি ফ্রি থাকে, মানে বিপ্লব যদি ফ্রি থাকে, তখন ওই কাগজগুলোর কিছু প্রসিডিউরস মেনটেন করার জন্য যাতে করে কিছু জিনিস, কিছু সূত্র নাম্বার ফেলে দিতে হয়, যার কারণে তাকে মাঝে মাঝে রিকোয়েস্ট করে নিয়ে যান। আর ওই সুবাদে সেখানে মাঝে মাঝে তার যাওয়া হয়, এবং সেইখান থেকেই আসলে আমরা দাদার ঘটনাটা আমরা পেলাম। দাদা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যারা সাধারণত লাশগুলো কাটেন বা যারা এই প্রফেশনটাতে থাকেন, সাধারণত আমরা দেখি সারা বাংলাদেশে বিভিন্ন মর্গ যেগুলো আছে সেখানে কিছু মানে এই লাশ কাটার কাজগুলো হয়। আচ্ছা, যারা সাধারণত এই কাজটা করেন, আমরা কিন্তু সামাজিকভাবে তাদেরকে একটু ডিফারেন্ট চোখে দেখি। তো এই বিষয়ে দাদা আপনার কোনো মন্তব্য আছে কিনা, যদি লিসেনারদেরকে বলতে? আচ্ছা, মন্তব্য বলতে আসলে আমিও মানুষ, আর যে মারা যায় আসে, মানে যার মৃত্যু হয়ে গেছে বা যার নামে সুরতাল করা হয়েছে, যার নামে মামলা করা হয়েছে, সেও কিন্তু মৃত্যু অবস্থায় লাশ কাটা ঘরে আসে। তাহলে এক মানুষ হয়ে আরেক মানুষের গায়ে ছুরি চালানো, তার বুক ফেলে দেয়, হার্ট, লিভার, কিডনি, মাথা ফাটায়, সবকিছুই দেখতে হয়। যাই হোক, ডাক্তার যেখানে যেখানে যা উপদেশ দেয় সেগুলোই আমার এই বড় ভাই করেন। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করে, যে এই জিনিসটা মানে এই পোস্টমর্টমটা আসলে ড্রিঙ্ক ছাড়া কেউ করতে পারবে না। ড্রিঙ্ক তাকে করতে হবে, কারণ ড্রিঙ্ক না করে এই কাজটা আসলে করা সম্ভব নয়। আমার এখন এটা তো স্বাভাবিকভাবে যে একটা মানুষ হয়ে মানুষের বুকে ছুরি চালিয়ে দিচ্ছে, ভিতরের অর্গান গুলো বের করে ফেলছে, এই যে দৃশ্যগুলো, স্বাভাবিকভাবে একটা মানুষ যখন নর্মাল সেন্সে থাকে তখন তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে পারে, যে মানুষ হয়ে আর একটা মানুষের কিভাবে এই জিনিসগুলো বের করে ফেলবো। তখন আসলে যার কারণে হয়তো বা তারা কিছুটা ড্রিঙ্ক করে নেন আর কি, এটাই আর কি। আসলে ড্রিঙ্ক করলে ব্যাপারটা, ভাইয়া এই পর্যন্ত 7-8 হাজার লাশ পোস্টমর্টম করছে, বাট কিন্তু উনি আজ পর্যন্ত ড্রিঙ্ক ছাড়া কোনোটাই করেনি। ড্রিঙ্ক যখনই উনি করে তখন ওনার সেন্স আর তখন কাজ করে না, তখন সে কারোর সাথে মানে সুস্থ মাথায় কারোর সাথে কথা বলে না। দাদা, আমরা কিন্তু ওই দাদার কথা বলতে চেয়েছিলাম, যে ওনার স্টোরি গুলো নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি বলছিলেন যে উনি আসলে আমাদের রেকর্ডিং বা এই টাইপের ইন্টারভিউ উনি দিতে পারবেন না, কারণ উনি ম্যাক্সিমাম সময় একটু ড্রাঙ্ক অবস্থায় থাকেন। আর আমি নিজেও দেখেছি ওনার সাথে কিছুটা কথা আমি দেখেছি, উনি কথা জড়িয়ে যায় ওনার। এই জন্য লিসেনার, আমরা আসলে এই বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত যে অরিজিনাল যিনি, তার একদম কথা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ উনি আসলেই কথা বলতে সক্ষম নন। এই কারণে সক্ষম নন, ওনার কথা জড়িয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। কিন্তু ওনার ছোট ভাই, তাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি মাঝে মাঝে সেখানে গিয়েছেন এবং ওনার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওনার কথা আমি আপনাদেরকে শোনালাম। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার আরো অনেক ঘটনা আমরা পাবো, কারণ যেহেতু আপনি আপনাদের পাশেই এরকম ব্যক্তি আছেন এবং পরিচিতর মধ্যে আমরা জানি যে লাশ কাটা ঘর রিলেটেড অসংখ্য ঘটনা আমরা বিভিন্ন সময় শুনেছি, শুধু মানুষের মুখেই শুনতাম। আজ কিন্তু একদম ফার্স্ট আপনার কাছে শুনলাম, যিনি একদম সেখানে প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করার পরে এখনো আপনি যখন বাসায় আসেন, ভাবির কথা বলছিলেন, যে তিনি কিন্তু খুব হারে হারে সেটা টের পান যে আপনার সাথে অবশ্যই কোনো জিনিস এসেছে। এটা সত্য, এটা সত্য। আমি মাঝে মধ্যে যখন ওখান থেকে আসি তখন সে আমার সামনে আর আসে না, তখন বলে যে তুমি একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসো। আমি গেলেই আমার দেখা যায় মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, হ্যাঁ, এক চোখ লাফায়, হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলোটা, তাহলে নিশ্চয়ই কেউ আসে হয়তো আমার গোসল দেওয়ার পরে, হ্যাঁ, গোসল দেওয়ার পরে হয়তো সে থাকে না, চলে যায়। আর
আমি গোসল মানে আসলে মানুষের প্রত্যেকটা মানুষের উচিত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, যে ধর্মেরই হোক না কেন, মানে আমাদের ধর্মের কথা বলি, মানুষ গোসল যখন করে বা হিন্দু শাস্ত্রের মধ্যে স্নান বলে, কেউ ছান বলে, কেউ আপনাদের ধর্মে মুসলিম ধর্মে হয়তো বা গোসল বলে, তো যাই হোক যেটাই হোক একটাই তো বিষয়, জি আমরা যখন স্নান করি বা গোসল যেটাই বলি না কেন, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তা যে কোনো একটা নাম ধরে ডেকেই কিন্তু গায়ের উপরে জলটা ঢালি। এতে কি হয় জানেন? এতে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয়ে যায়, ফ্রেশ লাগে নিজের কাছে। হয়তোবা কোনো কিছু থাকলে হয়তোবা সে চলে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো লিসেনার, আসলে আমরা একটা বিষয় সৌভাগ্যবান, সেটা হচ্ছে যে দীর্ঘ অনেক সময় পর মানে সত্যিকার অর্থে যাদের এক্সপেরিয়েন্স হয়েছে বা যাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা তো শুধু শুনি, কিন্তু সত্যিকার অর্থে এমন এক্সপেরিয়েন্সড পার্সনের কাছ থেকে আজকে আপনাদেরকে ঘটনা শোনাতে পারলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আরো অনেক ব্যক্তিদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যাদের নাম ধরে আমরা গল্প শোনাই, আপনাদের ভালো লাগে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কথা আপনাদেরকে কখনো শোনাতে পারি না, যে তারা আসলে কিভাবে কথা বলেন, তাদের অনুভূতিটা কি। আমরা তাদের অনুভূতিটাকেই আপনাদের কাছে পৌঁছে দেই, আমাদের কথা আপনাদের ভালো লাগে, কিন্তু তাদের কথাও আপনাদেরকে শোনার দরকার, যে আসলে উনি কিভাবে কথা বলেন, উনি কোনটা দেখেছিলেন। তো লিসেনার, ভালো থাকবেন সবাই। আরেকটি স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফয়সাল ধানমন্ডি থেকে বলছি। আপনি কেমন আছেন জানতে চাবো না, কারণ আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। তো আমার যে ঘটনা, এটা পুরোপুরি আমার নিজের সাথে ঘটা একটা বাস্তব এক্সপিরিয়েন্স, যেটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে ঘটছে। এটা হচ্ছে 2009 সালের ঘটনা। এই যে ঘটনাটা বলছি, এটা 2009 সালের ঘটনা। এটা দেখা যাচ্ছে যে আপনার ভূত FM স্টার্ট হওয়ার আগে এই ঘটনাটা ঘটছে। তবে আমার মানে আজকে অলমোস্ট 1 যুগেরও বেশি সময় হয়ে গেছে, বাট তাও আমার মানে আপনাকে আমি ঘটনাটা সেন্ড করব বলে আর করা হয়নি। তো ঘটনা এটা পুরান ঢাকার একটা এলাকার একটা ঘটনা। আমি এলাকার নামটা মেনশন করব না, কারণ অনেকেই চিনে ফেলবে। আর এটা পুরান ঢাকার একটা মোটামুটি একটা বিখ্যাত একটা স্কুলের ঘটনা, যে স্কুলটা একটা সময় জমিদার বাড়ি ছিল। তো ঘটনাটার সূত্রপাত 2009 সালের দিকে। তো ওই সময় আমি ক্লাস 8 বা 9-এ পড়ি। তো আমি যেই স্কুলে পড়তাম, এটা পুরান ঢাকার একটা সুনামধন্য এলাকাতে অবস্থিত, এবং এই স্কুলটা একটা সময় জমিদার বাড়ি ছিল। স্কুলে দেখা যাচ্ছে যে পুরাতন যে ভবন সেটা জমিদার বাড়ি, আর নতুন যে ভবন এটা পরবর্তীতে তারা মানে আর্লি 2000s এর দিকে মানে তৈরি করছে। তো বিষয়টা হচ্ছে এটা একটা পাবলিক স্কুল, একটা সরকারি স্কুল। তো সরকারি স্কুলে সাধারণত আমাদের দেশের মানে স্টুডেন্ট বা টিচার এরা ভালো হয় না, এদের অ্যাটিটিউড অনেক খারাপ থাকে, প্রবলেম থাকে, তো সেটা আলাদা কথা। বাট বিষয় হচ্ছে যে আমি যখন সেই স্কুলে পড়তাম তখন অবস্থা খুবই বাজে ছিল এবং নোংরা ছিল। যেমন বেসিক্যালি টিচাররা অনেক করাপ্টেড ছিল। দেখা যাচ্ছে যে একটা বীজগণিত এক্সামে মানে বীজগণিত একটা ম্যাথ একটা ছাত্র করছে, এইখানে মাইনাস আছে, মাইনাসের জায়গা স্যারে
মানে খাতার মধ্যে প্লাস দিয়ে অঙ্কটারে ভুল করে মানে ভুল দেখায়া নাম্বার কেটে দিচ্ছে, এরকম করে মানে ঝামেলা করতো তারা। আচ্ছা, তো কথা হচ্ছে যে ঘটনার সূত্রপাত যেখান থেকে, আমাদের ক্লাসে একটা টিচার ছিল, সেই টিচারটা মেবি ইংলিশ ডিপার্টমেন্টের ছিল যতটুকু আমার মনে পড়ে। তো সে মানে বলতেছে যে আমাদের একদিন বলতেছে যে আমাদের ক্লাসে মানে ছেলেরা এক ইংলিশ আর সেকেন্ড হচ্ছে ম্যাথ, এই দুইটা কেউ ভালো নাম্বার আনতে পারে না বা কেউ পাসই করে না। মানে 40 জনের মধ্যে দেখা যায় 35 জনই ফেল, সে দাবি করে এটা। তো আমি বললাম যে স্যার, বিষয় হচ্ছে আপনি আমাকে বলতে পারবেন না, আমি ইংলিশে অনেক পাকা, আপনি বলতে পারবেন না। আর ম্যাথের যে এটা ম্যাথ আমার কাছে বোরিং লাগে, তাই আমি মানে ম্যাথ এতটা আমি ফোকাস দেই না, তাই হয়তো ম্যাথে আমার নাম্বার বেশি একটা আসে না। তো এক কথায় দুই কথায় স্যার মানে একটা চ্যালেঞ্জ করে বসলো, যে কথাটা এরকম আসছে যে তুই ম্যাথে মানে কখনো লেটার আনতেই পারবি না, তোর খাতা আমি দেখছি বা তোর রেজাল্ট গ্রেড আমি দেখছি, তুই ম্যাথে কখনো লেটার আনতে পারবি না। কথাটা এমন কিছু ছিল যে লেটার আনতে পারবি না। তা আমি স্যারকে বললাম যে স্যার, আপনি কি এটা একটা চ্যালেঞ্জ দিতেছেন? এখন আপনি যদি চ্যালেঞ্জ দেন তাহলে তো অবশ্যই চ্যালেঞ্জের একটা পেনাল্টি থাকে বা কিছু একটা থাকে, দায় থাকে। তো কথা হচ্ছে এখন মানে আমি মানে এটা ক্লাসে আমাদের ওই স্যারের ক্লাসে একটা বিষয় মানে কি বলে মানে ওপেন ছিল যে মানে স্যার আপনার WWE দেখতো, মানে রেসলিং দেখতো, স্যার রেসলিং দেখতো, আমিও রেসলিং দেখতাম, এখনো দেখি। ক্লাসে অনেক ছেলে আসছিল মানে তারাও রেসলিং দেখে বা দেখতো। তো কথা হচ্ছে মানে আমি মানে যখন স্যারকে বললাম প্ল্যানটির কথা, তো বিষয়টা স্যার বলতেছে কি তুই টাকা পয়সা মানে বাজি ধরতে চাইতেছোস এরকম কিছু। আমি বলি স্যার টাকা পয়সা বাজি ধরার দরকার নাই, বিষয়টা হচ্ছে আপনি মানে আজকের ক্লাসেও আপনি বেশ কবার মানে আমি একটু চুল লম্বা রাখতাম, তো আপনি আমার চুল নিয়ে কমেন্ট করছেন যে কথা হচ্ছে এই চুলটা আমার নাকি নাওড়া করলে মানে বেটার লাগতো। মানে মোট কথা হচ্ছে মানে ওই স্কুলের টোটাল যে কয়টা স্যার ছিল সব স্যাররাই কম বেশি অ্যাবিউসিভ ছিল, যে গায়ে হাত দিত, নোংরা কথাবার্তা বলতো, আজে বাজে কথা বলতো। বেসিক্যালি ওরা তো একটা সরকারি কর্মকর্তা, নামমাত্র টিচার, আর তো কিছুই না, ঘুষ দিয়া চাকরি নিছে, টোটাল তো বুঝতেই পারতেছেন। আচ্ছা যাক, তো কথা হচ্ছে যে এরকম অ্যাবিউসিভ কথাবার্তা বলতো। তা আমি বললাম আপনি তো এরকম আজে বাজে কমেন্ট করেন, তো এখন স্যার আপনি নিজেও রেসলিং ফ্যান, আমিও রেসলিং ফ্যান, আমরা রেসলিং ফ্যানে অনেকে আমরা জানি এটা ওপেনলি। তো কথা হচ্ছে আপনি অবশ্যই 3-4 বছর আগে একটা ম্যাচ দেখছেন, এডজ ভার্সেস কার্ট অ্যাঙ্গেল, মানে একটা মানে চুক্তিটা স্টিপুলেশনটা এমন ছিল যে ম্যাচ হারবে তার মাথা নাওড়া হবে, তার মাথা নাওড়া করা হবে। তো ওই ম্যাচ কার্ট অ্যাঙ্গেল হারছিল, কার্ট অ্যাঙ্গেলের মাথা নাওড়া করছিল। তো বিষয় হচ্ছে যে আসেন যদি আমরা একটা বাজিয়ে ধরি ক্লাসের সবার সামনে, যদি আমি ম্যাথে মানে লেটার বলতে 80 আপ আনতে না পারি, তাহলে আমি আমার মাথার চুল নাওড়া করে দিব। আর যদি আমি ম্যাথে 80+ আনতে পারি, তাহলে আপনি আপনার মাথার চুল নাওড়া করে দিবেন। আসেন তাহলে একটা বেট হোক, আমি আমার চুল দায় রাখতে রাজি আছি যদি আপনি রাখেন। এখন স্যার বলে যে আমার মাথার চুল নাওড়া করলে আমার কোনো সমস্যা নাই, আমার কিছু যায় আসে না, আমি বছরে এমন 1-2 বার মাথা নাওড়া করি, কিন্তু তোর মাথার চুল যদি নাওড়া হয় তোর এই বাজির কারণে, এই ছেলেরা তো
তোর সাথে মজা নিতে নিতেই তোরা শেষ করে ফেলবে। তো আমি বললাম, স্যার বিষয়টা হচ্ছে আমারটা আমি জানি, আমার সাথে কি হইতে পারে আমি এটা জানি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এতগুলো ছেলের সামনে আপনি যদি মানে এই বাজিটা যদি মানে বাজিটা যেহেতু ধরতেছেন আর আপনার মাথার চুল যদি নাউড়া হয়, আপনি তো রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবেন না। পোলাপান তো আপনার টাক টাক বইলা মানে কি বলে উত্ত্যক্ত করব, আপনি পিছিয়ে ঘুরে দেখবেন কেউ নাই। তো স্যার বলে সেটা সময় বলে দিবে, তুই আগে লেটার আন। আমি বলি তাহলে আপনি এগ্রি, যদি আমি লেটার আনতে পারি তাহলে আপনি মাথা নাওড়া করবেন, আর যদি আমি লেটার আনতে না পারি তাহলে আমি মাথা নাওড়া করব। তো স্যার বলে ঠিক আছে, আমার প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই, ওকে। ক্লাসে সবার সামনে 40-50 জনের সামনে স্যার এই এগ্রিমেন্টটা দিছে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে ভাই আমি জানি আমি ক্যাপেবল ছিলাম ম্যাথে 80 আপ আনতে, কিন্তু তারপরেও আমি চাইছিলাম একটু মানে ব্যাকআপ চাইছিলাম আমি, যাতে আমার মানে গ্যারান্টি সহকারে যাতে নাম্বারটা আসে। তো আসলে ঘটনার শুরু এখান থেকেই। তো বিষয় হচ্ছে আমাদের যে স্কুলে মানে আমাদের যে স্কুল ছিল সেই স্কুলে আপনার দেখা যাচ্ছে যে মেইন গেটের একটা চাবি থাকে, প্রত্যেকটা কক্ষের এক একটা চাবি থাকে, টিচার্স রুমের চাবি থাকে, অনেক চাবি আছে। তো আমরা করছিলাম কি, প্রত্যেকটা চাবি অলমোস্ট ভাই 200+ চাবি হবে, প্রত্যেকটা চাবির আমরা নকল বানাইছি। আমরা 4-5 জন ফ্রেন্ডস মিল্লা নকল বানাইছি। এটা বানানোর একটা আলাদা উদ্দেশ্য ছিল, সেটা আলাদা কথা, আমরা বানাইছি। এটা কোনো চুরি চামারির কিছু না, কারণ এখানে চুরি করার মতো আছে কি স্কুলে, কাগজপত্র ছাড়ার কি আছে, তো ওটা বিষয় না। তো আমরা নকল চাবি বানাইছিলাম। এই চাবি আমরা প্রায় 4-5 মাস লাগছে আমাদের এই চাবিগুলা বানাইতে, ওটা একটা আলাদা প্রসেস কিভাবে করছি। তো কথা হচ্ছে পরীক্ষার যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা পরীক্ষার আগের রাতে মানে আগের দিন দেখা যাচ্ছে যে বিকাল দিকেই প্রিন্ট কইরা একটা অফিস রুম ছিল, উপরে 2 তলা একটা অফিস রুম ছিল, মানে পুরাতন ভবনে যেটা জমিদার বাড়ি ছিল আর কি, জমিদার বাড়ির যে ভবনটা সেই ভবনের 2 তলায় আপনার মানে একটা অফিস রুম ছিল। সেই অফিস রুমে সেই কোয়েশ্চেন পেপার গুলা মানে মেহেন্দি রাখা হয়। দেখা যাচ্ছে যে 60 জন ছাত্র আছে, ওরা 70টা পেপার প্রিন্ট করে রাইখা দিছে। এখন কই রাখতো, কিভাবে রাখতো, কম বেশি আমাদের ধারণা ছিল এটা। আচ্ছা, তো আমি ভাবছি যে বিষয়টা হচ্ছে যে মানে পরীক্ষার আগের রাতে এই কোয়েশ্চেন গুলা মানে চুরি বলতে কালেক্ট করব স্কুল থেকে। এখন ব্যাপার হচ্ছে যে স্কুল ছুটি হয়ে যায় 4:30-5টা বাজে, ঠিক আছে। 5টার পরে স্যারেরা মানে ওইটার কাজ করে, মানে প্রশ্ন বানানোর বা কোনো কাজ থাকলে করে, তো যাক করলো। তো কথা হচ্ছে ওই সময় বাজে হচ্ছে রাতের 9টা থেকে 9:30। আমরা ইন টোটালে আপনার মেবি 4 জন বা 5 জন ছিলাম, আই থিঙ্ক 4 জন ছিলাম যতটুকু আমার মনে পড়ে। তো এই 4 জনের মধ্যে এখন আমরা রাতে 9টা 9:30 বাজে বের হইছি। এখন স্কুলে আপনার মানে যে পুরাতন যে ভবনটা মানে যে জমিদার বাড়ির যে ভবনটা, ওইটার সামনে মানে যথেষ্ট খালি একটা জায়গা আছে, মানে একটা মাঠের মতন মানে একটা ভালো মানে একটা জায়গা আছে, যে মানে সামনে একটা যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যেটা দেখা যাইতেছে মানে ওই জায়গাটা মানে ক্রস কইরা তারপরে মানে মেইন রোড বা রোডের মধ্যে যাওয়া যায়। আচ্ছা, তো যে জায়গাটা আছে সেই জায়গাগুলোতে রাতের বেলা দারোয়ানরা গার্ড করে। আর পুরাতন যে ভবনটা, সেই ভবনটা মানে পুরাতন ভবন দিয়া মানে মেইনলি স্কুলের ভিতরে এন্ট্রি, এবং সাইড দিয়ে আরেকটা নতুন ভবনের এন্ট্রি আছে। এখন এই 2টা এন্ট্রি পয়েন্টই মানে আপনার লক থাকে, সিকিউর ভাবে লক করা থাকে, ওইটার ভিতর দারোয়ানরা ঢুকতে পারেন না। মানে মোট কথা এক কথায় বলতে গেলে স্কুলের যে সামনের যে মাঠও না মানে যে খালি জায়গা, সেই জায়গাগুলোতে দারোয়ানরা গার্ড করে, তাও একজন দারোয়ান যতটুকু আমার মনে পড়ে। আর
কি বলে, আর পিছে যে স্কুলের মানে লক করার পর, মানে স্কুলের যে ফ্রন্ট গেট ওটা লকের পর স্কুলের ভিতরে কেউই থাকে না, মানে কেউই থাকে না। কিছু বুয়া বা দারোয়ান যারা মানে কিছু স্কুলের বুয়া আছে মানে থাকার মতো, ওই বুয়াদেরও সাইড দেয়া কর্নারে মানে আপনার মানে তারা রুম করে দিছে। তো অর্থাৎ স্কুলের মেইন ভবন যে পুরাতন যে জমিদার বাড়ি ভবন যেটা, সেটার ভিতরে আসলে কারো ঢোকার কোনো মানে লাইন নেই, কেউ ওটার অ্যাক্সেস পায় না। আচ্ছা, তো এখন একটা হচ্ছে স্কুলের সামনের গেট, আরেকটা হচ্ছে স্কুলের পিছের গেট। তো স্কুলের পিছের গেট, স্কুলের ভিতরে জমিদার বাড়ির ভিতরেও একটা মাঠ আছে, ওই মাঠের একটা কর্নার আছে, কর্নার থেকে হইতেছে স্কুলের পুরাতন গেট, মানে সরি সেকেন্ড গেট, স্কুলের সেকেন্ড গেট। তো সেকেন্ড গেটেরও তালা আছে, চাবি আছে। তা আমরা তো সব চাবি বানাইছি। তো আমরা যেটা করতাম, পুরাতন গেটের যে মানে সেকেন্ড গেটের যে চাবি, সেই চাবিটা মানে দিয়া আমরা আর কি মানে রাতে 9টা 9:30টার দিকে আমরা খুইলা পিছের গেট থেকে আমরা ঢুকে গেছি স্কুলের ভিতর। স্কুলের আগে মাঠে ঢুকতে হয়েছে, পিছের মাঠ যেটা, সে পিছের মাঠে ঢুকছি। ঢুকা তালাটা লাগাইছি ভালো মতন। লাগানোর পর মানে আমরা টর্চ লাইট নিয়ে গেছিলাম। ওই আমল তো বুঝতেই পারতাছেন, 2009-এর কথা বলতেছি, তখন কিন্তু মোবাইলের সচরাচর টর্চ লাইট থাকতো না। চায়না মোবাইল চলতো, এক প্রকার স্টিকওয়ালা চায়না মোবাইল চলতো আর কি, বড় বড়। তো যাক, ফেসবুকের আমলও না সেটা, ফেসবুক মেসেঞ্জারের আমলও না, ফেসবুক আসে ভাব বাংলাদেশে। তো যাক, এখন আমরা ভিতরে তো কেউ নাই গার্ড দেওয়ার মতো, তো অন্ধকার, কারণ কোনো লাইট তো জ্বালায় না, ভিতরে কোনো লাইট তারা রাখে না, লাইট রাখা দরকার নাই কারণ কেউ থাকে না। তো টর্চ লাইট দিয়ে আমরা নিচতলাতে 2তলাতে উঠলাম। যাক, ভালো কথা, 2তলাতে উঠলাম। এখন 2তলাতে উঠার পথে মানে আমার যে আরো 3জন যে ফ্রেন্ড ছিল, মানে আমরা মেবি 4জন বা 5জন ছিলাম। বাকি যারা ছিল ওরা মনে করেন কিছু উদ্ভট আওয়াজ করছে, মানে একটু ভয় দেখানোর চেষ্টা করছে একজন আর একজনকে, মানে একটু উদ্ভট আওয়াজ করছে। তো আমার আবার মানে ভূত প্রেত বা যাই বলেন এগুলা তেমন একটা ভয়ভীতি লাগে না, তো আমি এগুলা তোটা পাত্তা দেই নাই। আমি বলি যে ভাই, এই ফাইজলামি না কইরা যে কামের জন্য আইসোস এই কাজটা কর, যদি বাহিরের দারোয়ানরা কোনো সাউন্ড পাওয়া জায়গা তখন কিন্তু আবার ভিতরে আইবো, হয়তো একটা ঝামেলা আছে, ঝামেলা হইতে পারে। তো ওরা কইতাছে যে দারোয়ান যে বাহিরের দারোয়ান যে ভিতরে আসবো, দারোয়ানের কাছে কি চাবি আছে? তো এটাও একটা পয়েন্ট, দারোয়ানের কাছে তো চাবি নেই। তো যাক, এটা একটা বিষয়, আর ভাবি না এটা নিয়ে। তো 2তলায় উঠলাম। 2তলায় উঠা যে প্রশ্নের যে কক্ষ, মানে যে রুমটা, ওইটার মানে তালাটা চাবি দিয়া সম্মানের সাথে খুললা ঢুকলাম সবাই। যাক, ভালো কথা। ঢুইকে আর টর্চ লাইট দিয়া খুঁজা খাইজা সবকিছু বার করছি। এখন ব্যাপার হইতেছে যে কি বলে, আমি মানে কোশ্চেনটা ভিতরে, আমি মানে জাস্ট এটা দেখতাছি। আর ওইখানে আপনার মনে করেন ওদের ওই অফিস রুমের ভিতরে মানে একটা ফটোকপি মেশিন ছিল। তা আমি চিন্তা করলাম যে বিষয় হইতেছে যে ডিরেক্ট প্রশ্ন এখানে ওরা হয়তো গইনা 50-60টা রাখছে, এখান থেকে একটা সরাবো। এখন দেখা যাইতেছে পরে যদি আবার এরা এটা গইনা যদি দেখে যে একটা প্রশ্ন কম, তো হয়তো এটা একটা হিসাবে আসতে পারে। তা আমি আর চিন্তা করছি, যেহেতু ফটোকপি মেশিন একটা আছে ভিতরে, মানে দেখি একটু মেশিনটা একটু কম বেশি গুতাগাতি করে যদি এটারে দিয়া মানে ফটোকপি কইরা বার করতে পারি জিনিসটা। তা আমি এটা নিয়ে হাতাইতেছি। এর মধ্যে মানে ওদের 2-3 জনই বললো যে ওদের কম বেশি মানে একটু মানে পেশাবের চাপ লাগছে, ওরা টয়লেটে যাবে, ওয়াশরুমে যাবে। তো ওরা এটা বইলা কক্ষ থেকে বের হইলো, মানে জাস্ট রুমের মধ্যে আমি আছি, ওরা বের হয়ে গেছে। 3-4 জন যারা ছিল বের হইছে। এখন বের হওয়ার পর এরা মারছে একটা মানে একটা কি বলে ভয়ঙ্কর একটা চিৎকার মারছে, সবগুলা খুবই ভয়ঙ্কর একটা চিৎকার মারছে।
তা আমি মানে কনফিউজ হয়ে গেলাম যে এই চিৎকার মারতেছে কে। তো আমি বুঝলাম যে এরা এর আগেও নিচতলায় কাজটা করছে, উল্টাপাল্টা সাউন্ড করছে, এরা হয়তো বা এখানে ওই ফাইজলামি করতেছে। তো চিৎকার মাইরা আপনার মনে করেন মানে 2-3 জন যে ছিল সবটি দৌড়াইয়া 2 তলা দিয়ে নিচে নামছে, নিচতলায় নামছে। আর একজন, জাস্ট একজন, ওই মনে করেন মানে আমারে ফালায়া যে যাইবো গা, ও যায় নাই। ও মনে করেন মানে যাইতে গিয়ে আটকে গেছে। ও মানে সিঁড়ির মানে একদম সিঁড়ির সামনে ও দাঁড়ায় আছে। তো আমি রুম থেকে বের হইলে হাতের বাম দিয়া হইতেছে ওই সিঁড়িটা, একটু আগে হাতের বাম দিয়া সিঁড়ি, নিচে নামার সিঁড়ি, আর ডান দিয়া হচ্ছে এক প্রকার একটা করিডোর, একটা লম্বা একটা করিডোর, অনেক দূরে দূরে আরো রুম আছে। আচ্ছা, তো আমি ওদের চিৎকার এতটা মানে কি বলে মানে আমি এতটা মানে গ্র্যান্টেড দেই নাই, কারণ নিচ থেকে তারা চিৎকার করছে। কিন্তু আমি চুপচাপ আস্তে করে কপি কইরা জিনিসটা বের কইরা, প্রশ্নটা বের কইরা সম্মানের সাথে আমি ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে বের হয়ে আমি চুপচাপ বের হইছি। এখন আমি যে বের হইছি, বের হইতে মানে হওয়ার মধ্যে আমার ওই একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আপনার দীপু। তো দীপু মনে করেন আপনার আমার নাম ধরে 2-1টা ডাক দিছে যে ফয়সাল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। এখন আমি বলি আমি মানে এর মধ্যেই আমি রুম থেকে বের হইছি। তো বের হয়া ভাই আমার হাতের ডান দিয়া যে আমি বললাম না বামে হইতেছে, বামে একটু আগে বামে হইতেছে সিঁড়ি, আর ডান দিয়া হইতেছে একটা করিডোর, মানে একটা লম্বা করিডোর, যেখান থেকে আপনার ওই করিডোরের মানে সাথে কানেক্টেড আরো কতগুলো রুম আছে। এখন ওই করিডোরের ওইখান থেকে আপনার মনে করেন মানে একটা মানুষ আসতেছে, হাইটা আসতেছে, স্লোলি হাইটা আসতেছে। তার হাইট হবে 8 ফিট, যতটুকু আমি গেস করি। হয়তো 7 ফিটও হইতে পারে, আমি জানি না, এরকমই হবে, 7-8 ফিট একটা কিছু হবে, মানে অনেক লম্বা। তো মানুষটার মানে আন্ধার, বুঝতেই পারতেছেন, আন্ধার বাহিরের থেকে একটু হালকা ছালকা লাইট আসে, একটু চাঁদের আলো আসে, মানে এটার মধ্যে একটা অবয়ব বোঝা যাইতেছে, আর কিছুই না। মানে শরীরের কালার বা কালার টোন, স্কিন টোন কিছু বোঝা যাইতেছে না। আচ্ছা যাক, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। বুথ.com এর সকল শ্রোতাদের আমার শুভেচ্ছা। বুথ এফএম এবং বুথ.com এর শুরু থেকে আমি আসছি এখন পর্যন্ত। তো আমি সুমন, মালয়েশিয়া থেকে। আমার গ্রামের বাড়ি ব্রাউনবাড়িয়া। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি 2004 সালে ঘটে। আমার বয়স তখন 14 বছর। তো বলে রাখি, আমি নানার বাড়িতে ছোটবেলা লেখাপড়া করছি, নানার বাড়িতে ছিলাম। তো ঘটনাটা আমার নানু এবং আমি ফেসিং। আমার নানু একজন ধার্মিক লোক ছিলেন এবং সামাজিক যে কোনো কাজে মানুষের উপকারে সবসময় নিজে মানে সার্ভ করতেন। যেমন আপনার থাকে না গ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষের বিপদে আগে আসে, যেমন বিভিন্ন কাজে মহিলাদের সমস্যা, বাচ্চা কাচ্চা সমস্যা হইলে, কেউ ভয় পাইলে, বা কেউ পানিতে পড়লে, বা কেউ পেট ব্যথা, এইরকম বিভিন্ন রোগের চিকিৎসা করতেন নানো ন্যাচারালি গাছের লতা পাতা দিয়া। কিছু কিছু আবার ইসলামিক নীতিমালাই করতেন আর কি। তো আরেকটা কাজ করতেন নানো, সেটা হলো আপনার ডেলিভারি কাজটা নানো করতেন। এটা কোনো পেশা না, মূলত আপনার মানুষের উপকারের জন্য। তো আমার একজন মামা, আমি, নানা, নানি, মামানি, মোট 5 জনের ফ্যামিলি। তো ঘটনাতে আমি চলে যাই। তো আমি তখন অনেক ছোট, নানুর সাথে সব সময় থাকতাম। 14 বছর বয়স, আর কত বড়। তো একদিন হুট করে রাত্রে 1টা বাজে আপনার 2 জন মহিলা নানুকে গড়ে ডাকতে আসছে, হারিকেন হাতে নিয়ে।
তো নানু ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে প্রতিবেশী পাশে বলতে কি মোটামুটি একটু দূরের দুইজন মহিলা আসছে নানুকে নিয়ে যেতে। তো নানু একটা সিস্টেম ছিল কি, রাত্রেবেলা কোনো জায়গায় গেলে আমার সাথে নিয়ে যেত। আমার ঘুম থেকে তুলে তো আমি ঘুম চোখে নানুর সাথে বুঝতেও পারতেছি না যে নানু কই নিয়ে যেতেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি নানুর সাথে যাই। তো অনেক রাত্রে হারিকেন নিয়ে যাই পাশের বাড়িতে, ডেলিভারি একটা প্রবলেম, তো নানু ডেলিভারি করায়। তো রাত্রে ওই রাতেই নানু ওইখানে থাকে। তো বাড়িতে আর বলা হয় না যে আমি ওই জায়গায় থাকবো। তো সকালবেলা আমি নানু ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে ওই বাড়ি থেকে আবার ব্যাক করি নানার বাড়িতে। তো ব্যাক করার পরে আমার মামা খুব রাগে। মামার অনেক আগে থেকেই বাধা যে এইসব কাজ না করার জন্য, কারণ নানু বয়স্ক মানুষ আর এগুলা অনেক রিস্কি, রাত বিরাতে কোনো টাইম টেবিল নাই। তো এই কারণে আমার মামা খুব নানুর সাথে রাগারাগি করে, প্রচন্ড রাগারাগি করে। আমার মামা একটু অ্যাংরি টাইপের লোক। তো রাগারাগি করে, মূলত রাগারাগি করার মধ্যে ওই রাগের মানে পরিমাণ এতই হয়ে যায় যে আমার উপরে ওই রাগটা ছাড়ে আর কি। আপনার আমাকে মারে, চর থাপড়া মারে, তুই গেলি কে, তুই না গেলে তো যাইতো না। তো যাই হোক, ওই দিন নানু রাগ করে নানু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে ছেলে এত করছে, নানুরে গালাগালি করছে। তো ওই দিন নানু কি করে, হুট করে ঘর থেকে বাইর হয়ে যায়। নানু প্রচন্ড রাগী মানুষ ছিল। তো বাইর হয়ে যায়, কাউকে বলে নাই দুপুরবেলা। তো মামা প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন, তো সকালবেলা চলে গেছে। তো বিকাল 5টার পরে আসছে মামা এসে বলতেছে যে তোর নানু কই। নানু দুপুরে কই জানে গেছে, আমি তো যাই না। তো মামা খুব রাগারাগি করে আমার বলে খুঁজতে, সবাই মিলা খুঁজে, কিন্তু রিলেটিভ যাদের বাড়িতে নানু যাইতো ওদের বাড়িতে নাই। আমিও খুঁজছি, দুপুর বেলায় খুঁজছি, কিন্তু নানুকে পাই নাই। তো অ্যাকচুয়ালি মন আমারও খারাপ, প্রচন্ড খারাপ, কারণ নানুর ছাড়া এক মুহূর্ত আমার ভাল লাগতো না। তো যাই হোক, রাত হয়ে গেল, আপনার সবারই মন খারাপ যে নানু কই গেল। তখন মোবাইল ফোনটা ছিল কিছু মানুষের হাতে, কিন্তু আমার সামর্থ্য হয় না এরকম মোবাইল ফোন কিনা। মোবাইল ফোনটা রেগুলার হয়েছে 2006 আর ঘটনাটা ঘটছে 2004। তো রাতটা খুবই কষ্টে কাটতেছে, সবাই খাওয়া দাওয়া মোটামুটি একটা কি বেতিকৃষ্ণ অবস্থা। কেউ মামারে ডাকতে গেলে মামা বলতেছে আমি খাবো না, নানারা বলতেছে আমি খাবো না। তো এরকম একটা পরিস্থিতি আর কি রাসেল ভাই। তো যাই হোক, আমি রাত্রে একটা নানুর একটা স্পেসিফিক জায়গা ছিল, ওই জায়গাটা শুধু আমি জানতাম, আর কেউ জানতো না। কারণ এই জায়গার মধ্যে নানু অনেক সময় জায়গা বসে থাকতো। তো আমি চিন্তা করলাম যে রাত্রে আমি ওই জায়গাটায় দেখবো যে নানু আছে কিনা। তো আমি জায়গাটার বিবরণ দিই আপনারে। জায়গাটা এমন একটা জায়গা, আমার নানুর বাড়ি থেকে আপনার একটু দূরে বলতে কি মাঝখানে 2টা ক্ষেত আছে, তার উপরে একটা উঁচা ক্ষেতে ক্ষেতটার উপরে আপনার 2টা তাল গাছ, একটা বড়ই গাছ। তো বেশিরভাগ সময় নানুর মন খারাপ থাকলে বা নানু ওই জায়গায় মাছও ধরতো, পাশে একটা খাল আছে, মাছ ধরতো অনেক সময়, বা ওই জায়গাটা নানুর একটা মানে কমন জায়গা ছিল। আর দিনের বেলা তো ওই জায়গায় সার্চ করছি, মানে ওই জায়গায় পাই নাই। তো চিন্তা করলাম যে রাত্রেবেলা হয়তো নানু কোনো এক জায়গা থেকে আইসা ওই জায়গায় বসে থাকবো, বা আমি নানু ওই জায়গায় নিয়ে আসবো। তো কি হইলো, আমি তখন রাত 9টা কি 9:30 বা 10টা বাজে, এইরকম টাইমে আমি লুকায় গেছি মোটামুটি। মামা আরেক রুমে, মামি নিয়ে শুয়ে গেছে,
আর নানা একলা করে বসে রয়েছে। নানা খুব চিন্তিত, কই গেল। নানা অনেকক্ষণ বিশ্রাইছে, তারপরে পায় নাই। তো আমি পিছনের দরজা দিয়ে বের হইয়া, আমার হাতে কোনো কিছু নাই, লাইট টাইট কোনো কিছু নাই, কারণ আমি বের হইলে আমার মামা আমার খুব শাসন করতো। তো এত রাত্রে বাইরে হইলে অবশ্যই আমার যাইতে দিবে না কোনো জায়গায়। তো আমি চিন্তা করলাম আমি নিজে যাবো। তো আমি আস্তে আস্তে হাঁটিয়া ওই ক্ষেত পার হইয়া, ক্ষেতে মোটামুটি একটু তখন পানি ছিল, আর খালেও মোটামুটি পানি ছিল। এই হালকা পাতলা পানি বলতে কি, মানে জোয়ারের পানিগুলো আর কি, আপনার হাঁটু সমান পানি। তো আবার ওই খেতে যাইতে ওই দিক দিয়ে, মানে আমার নানুর বাড়ি আরেক পাশ দিয়ে খেতে রাস্তা আছে, ওই জায়গায় যাইতে। তো আমি কি চিন্তা করলাম, অ্যাঙ্গেলে চলে গেল। তো যাই আমি উপরে উঠবো, তো এমন সময় আমি মানে খেতের ডাউনে আছি আর কি, মানে উপরের দিকে উঠি নাই। এমন সময় আমি শুনতেছি আমার নানু কণ্ঠ কাউরে বলতেছে যে তোরার জন্য আমার কষ্ট লাগে, তোরা আমার কাছে আসবি না, ঠিক আছে, আমি যা ভালো আছি। আর ওইডারে দুইটা থাবড়া দে, এটা বড় বিয়াদব। তা আমি চিন্তা করলাম নানুর কণ্ঠ, কার সাথে নানু কথা বলতেছে। উপরের দিকে তাকাইলাম, তো রাত্রিবেলাতে চাঁদনি রাত, কিন্তু সবকিছু ক্লিয়ারলি দেখা যায় না, কিন্তু আমি দেখতে পারতেছি যে আমার নানু, কারণ আমার নানু একটা লাল চাদর পরতো সবসময়, গায়ে দেওয়া রাখতো। ওই চাদরটা দিকে আমি বুঝতে পারলাম যে নানু সামনের দিকে মুখ দেওয়া আছে, কিন্তু আমি পিছনের দিকে, অনেকটাই পিছনে ডাউনে আছি খেতে। তো আমি ওইখান থেকে, কারণ নানুর সাথে আমার এতই সম্পর্ক ছিল যে মানে আমি নানুর কোনো কাজে বা কোনো কিছুতে অনুমতি বা একটা আছে না যে আমি ভয় পাইলাম নানুর, এরকম ছিল না। কারণ নানু মোটামুটি তখন ছোটকালের একটা আমার বন্ধু ছিল। তো আমি ডাক দিলাম, নানু তুমি এখানে কি করো? তো নানু পিছন থেকে আমার শব্দটা শুনতে পেয়েছে, ডাকটা শুনতে পেয়েছে। তো ডাক্তার শুনতে পায় আমার দৌড় দিয়া, মানে আপনার 20 হাত দূরত্ব, নানু এত স্পিডে আমার কাছে আইলো, আয়সে আমার জড়ায় দইরা সেরা চাদরের ভিতরে, মানে কইলো কথা কবি না, চুপ চুপ চুপ। তো নানু আবার ওই জায়গায় নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি যা দেখলাম যে মানে 4 দিন রাতে আমার এখনো বলতে গা শিরশির করতেছে। 4টা বিড়াল, এবং বিড়ালগুলা খুব কালো, শুধু চোখগুলা লাইটিং করা, মানে একটা লাইট মারতেছে আর কি, বিড়ালের চোখ রাত্রিবেলা যেরকম হয় আর কি। তো একটা স্পেসিফিক রাউন্ডে এরা, মানে সেনাবাহিনী যেরকম আপনার দাঁড়া করে রাখে না অ্যাসেম্বলির সময়, এরকম একটা লাইনের মধ্যে 4টা বিড়াল দাঁড়ায় আছে, এবং কি সামনে অনেকগুলা খাবার। তো নানু আমার এমন ভাবে জড়ায় ধইরা বসছে যে আমি মোটামুটি নানু কুলে বলতে গেলে একটা ঠ্যাঙের উপর আমি বসে আছি। তো হালকা একটু শীত আছে, শীত বাপ, চাঁদনি রাত্রেবেলা। তো আমার নানু বলতেছে তুই কোনো কথা বলবি না, কানে কানে বলছে আর কি, আর ভয় পাইবি না। তো আমি দেখলাম মুহূর্তের মধ্যে 4টা বিড়াল নাই, মানে কি একটু চোখটা ঘুরাইতে দেখি বিড়াল গুলা আর নাই। মানে আমি একটু আবার তাকাইলাম যে এদিক দিয়ে যাইতেছে না, কোন দিক দিয়ে গেল ওইগুলা। ছোট বয়স, বিড়ালের প্রতি খুব ইন্টারেস্টিং। তো নানু কইলো খাবি? আমি কি কই যে দেখ খাবার, কত খাবার। না আমি খাইছি, তুমি খাও, তুমি বাড়িতে চলো। আর বিড়ালি কই? আমি বিড়ালি ডাকবো, বিড়ালি আমি দেখাম
কালা বিড়াল আমি জীবনও দেখছি না, এমন কালা বিড়াল। তো নানু কইলো এটি বিড়াল না, তুই এক কাজ কর, চল আমরা জায়গা। তো আমার কাছে এতই মানে আপনার একটা ইন্টারেস্টিং কাজ করতেছে, আমি বিড়াল গুলা দেখবই। আমার কাছে মনে হইলো কি, আমি ছোটবেলায় জিন ভূতের গল্প টল্প শুনতাম, তো আমি চিন্তা করলাম যে নানু মনে এরকম কোনো কাজ করে, বা নানু মনে জিনে মিনে ধরছে বা এরকম। আমায় কয় নানু আমি দেখবো বিড়াল গুলো আমার একটু দেখাও। ঠিক আছে, ডাক দো, তুমি তো এতক্ষণ ছিল তোমার সাথে, তুমি এটির লোক কথা কইতেছো, বিড়ালের লোক কথা কইছো। কয় না না তুই চল চল। তো নানু খুব রাগ করলো, চিন্তা করলো আবার যে, তো আমি বেশিরভাগ সময় মন খারাপ করে ফেলাইলে হুট করে নানু আমার কাজ, আমি কোনো একটা জিনিস ডিমান্ড করলে নানু ওইটা প্রথম না করে তারপর আস্তে আস্তে মানে গইলা তারপরে আমার কয় যে না কর। তো আমি মনটা খারাপ করে ফেললাম। তো নানু কইলো আচ্ছা ঠিক আছে, তোরে বিড়াল দেখাবো না, তোরে কুকুর দেখাবো। আমি কুকুর দেখাইবা? আচ্ছা ঠিক আছে, বিড়াল দেখতাম না, কুত্তা দেয়া। তো নানু কইলো চুপ থাক, আমি এটারে ডাকি। তো নানু কি কি নাম ধরে, 4টা নাম ধরে ডাক দিল, আমার এত এখনো মনে নাই নামগুলা। 4টা নাম ধরে ডাক দিল, আমি দেখলাম যে হুট করে আমার চোখের দিকে নানু হাতটা বুলে আসে, সামনে ছাড়ে দিল, দেখলাম আমি কুকুর 4টা। ও আল্লাহ! তো আমি তখন একটু ভয় পেলাম, কারণ কুকুর গুলা চোখ একদম লাল। আরে আজব তো। তো আমি তখন নানুরে কোনো কিছু বলতেছি না, আমি নানু চলো বাড়ি চলো, কারণ আমি কি কমু, আমি যে মানে যেগুলো দেখতেছি, একবার দেখলাম বিড়াল আইলো, বিড়াল চলে গেল, আবার কুকুর নানু ডাক দিয়ে রইলো। তো এরপরে আমি নানুর খুব ফোর্স করা শুরু করলাম, চলো চলো নানু আমি যাবো। নানু বলতেছে আমি কিছু খাইয়া দেই, খাইয়া সেরে আমি যাবো তোর সাথে। তো পরে আমি নানু চলে আসি, চলে ঘরে আসি পরে আমি আমার ভিতরে একটা কৌতূহল রয়ে গেল যে নানু এগুলা কিভাবে করলো, কোনো জাদু জানে না তো? আমার সন্দেহ হইলো মোটামুটি। তো আমি নানু হলে রাতে ঘরে ঢুকলাম, ঢুকে সেটা শুয়ে পড়লাম, না দেখলাম আইসা যে না সবাই ঘুমের মধ্যে দরজা খোলা। আমরা ঢুকলাম, ঢুকে সেটা শুইলাম। তো আমি শুয়ে নানু বলতেছি, আসলে নানু তুমি আমার করতো যে এই ঘটনাটা আসলে কি, তুমি একবার ডাক দিলা বিলাই আইলো, বিড়ালের সাথে কথা বললা, আবার কুকুর আইলো, কুকুর তুমি নিয়ে আইলা ডাক দিয়া, মানে এটা কি? পরে আমার কাছে কয় না বলতেই রাজি না, আমার মানে যে কোনো একটা এক্সকিউজ দিয়ে আমার মানে মাইন্ডটা চেঞ্জ করতে চাইতেছে। তো এই গেল একদিন, আমার কাছে কৌতূহলটা রয়ে গেল। তো রাসেল ভাই আপনার কিছুদিন পর, 15-16 দিন পর আপনার আমার গ্রামের একটা বাৎসরিক একটা ওয়াজ মাহফিল আছে, অনেকটা মোটামুটি দূর, 1 কিলোমিটার দূর। তো আমরা ছোটবেলা সবাই ওয়াজ মাহফিলের প্রতি একটা ঝোঁক থাকে। তো বাৎসরিক ওয়াজ মাহফিল, তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসলো, আয়সা বললো যে চল মাহফিলে যাবো। ওকে ডান, চল মাহফিলে যাবো। তো আমরা মূলত 4 জন হইলাম। তো 4 জন হইয়া রওনা দিলাম মাহফিলে। তো মাহফিলে গেছি, ওয়াজ শুনলাম, তারপরে রাত্রে অনেক রাত হয়ে গেল, আমি বাইরে থেকে বলেই গেছি অনেক রাত হয়ে গেল। তো আমি কি করলাম, আমি বললাম যে আমি চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আমার একটু ঘুমাই যাচ্ছে মাহফিলের মধ্যে। তো এরা 3 জন মধ্যে 2 জন গেছে, এক একজন পোলাপান মানুষ ঘুরতেছে, আমরা সবাই যার যার মধ্যে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমি চলে যাবো ছোটবেলা। তো আমি এরা বললাম আমি চলে যাবো, তোরা থাক। তো আমি মাহফিলের থেকে বের হয়ে যে রাস্তাটায় দাঁড়াইছি, ওই রাস্তা দিয়ে ওয়েট করতেছি যে আমাদের বাড়ির কাউরে পাওয়া যায় কিনা। যদি রোয়ানা দেয় এদিক দিয়া, তাহলে আমি ওর পিছিয়ে ওর সাথে কথা বলতে বলতে চলে যাবো রাত্রে 12টা বাজে। তো আমি একটা লোককে পাইলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি বাড়ি যাবেন? বাড়িতে যাবো। তো আচ্ছা আপনি আপনার পিছিয়ে আমি যাবো, আমার একটু বাড়িতে পৌঁছায় দিয়ে।
কই দেখ তোরা আমার বাড়ি থেকে তো তোরা বাড়ি অনেক দূর, তো আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো, আমি তোর বাড়িতে যাইতে পারবো না। তো আমি বললাম যে দেখেন আমি তো ভয় পাই, তো আপনি একটু নিয়ে দিলে ভালো হতো। পায় হাঁটতে হাঁটতে ওই লোকের বাড়ির কাছাকাছি চলে যাওয়ার পরে ওই লোকের বাড়িতে হুট করে ঢুকে গেল। ঢুকে কইতেছে তুই জাগা, আমি আর যাবো না, আমার ভাল লাগতেছে না। তো ঘটনা হইলো এই জায়গা থেকে ওনার বাড়ি থেকে আমার নানার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। আমি পড়ে গেলাম ওই বিপদে, এখন কি করবো? তো আমি এক পা আগাই আর এক পা পিছনে যাই, ছোট মানুষ, আবার ওয়েট করি যদি কেউ আহে, এরকম করতে করতে 10-15 মিনিট আমার চলে গেল। তো আমি কিছু দোয়া টোয়া পড়ে আপনার হাঁটা শুরু করলাম, যে ভয় তো আসি মনের ভিতরে, যদি ভয় কোনো কিছু দেখি নাক দিয়া বইরা শুয়ে পড়াম, এরকম একটা চিন্তা, কি করবো আর। তো আমি এই একটু হাইটা সামনে একটা পুকুর পরে, পুকুরের সাইড দিয়ে আমি যাবো, তারপরে একটা আপনার বাঁশ যাওয়ার পরে, তারপরে একটা তেঁতুল গাছ পরে, তারপরে হইলো আমার মামার বাড়ি। তো কি করলাম, আমি ওই পুকুরের পাড় দিয়ে যাইতেছি, আমার প্রচন্ড ভয়, আমি কি করবো, পিছনে যাবো না সামনে যাবো? আমি ছোট মানুষ, এই রাত্রেবেলা অন্ধকারে রাস্তার মধ্যে কিভাবে সম্ভব, আমার মাথায় টিকতেছে না। ওই লোকটা আমার ফালাই দিয়া চলে গেল, আমার আগায় দিয়া গেল না। তো আমি যখনই আপনার পুকুরটা পার হয়েছি পরেই আমি একদিন পিছন দিকে তাকাই একবার, সামনের দিকে তাকাই একবার, তো হুট করে পিছন থেকে মানে আমার কাঁধের মধ্যে কেউ হাত রাখলো। ঝিঝি পোকার দাগ, চতুর্দিকে আপনার একটা ভয়ঙ্কর পরিবেশ। ওই মুহূর্তে যদি কাঁধের মধ্যে কেউ হাত রাখে, মানে আমি এখন কি কমো আপনারে, যে আমার এত এখনো ভয় লাগতেছে বিষয়টা, আমার এই কথাটা মনে আসলো। তো হাত রাখার পরে আমি মানে পিছনের দিকে যাওয়ার আগে আমি মনে করছি যে ভূত পেতনি হইবই, কারণ জিন ভূত এটি মনে করেন যে ছোটবেলা থেকে ঘটনা থেকে আমার কাছে ভয়ঙ্কর জিনিস এটা। আর এমন একটা মুহূর্তে কেউ আমার গাড়ে হাত রাখলে তো আমি আর ফিরা না তাকায় আমি মানে এমন একটা টপ করে শুয়ে পড়লাম। মানে আমার ভিতরে ভয় তো আছে, কিন্তু আমি চিন্তা করলাম যে যদি শুয়ে পড়ি ঠিক আছে, তাইলে আমি শুয়ে থাকা অনুভব করাম যে আমার সাথে কি হইতাছে। তো শুয়ে পড়ার সাথে সাথেই মানে কেউ আমার বলতেছে যে এই উঠ 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 উঠ, চল তোরে আগায় দিয়ে। আমি আইছি অনেক কষ্ট করে বাড়ি থেকে, ঠিক আছে তুই চল আমার সাথে, তো তোরে আমি আগায় দিয়ে আসবো। আমি এই কথা শুনি না যে আমার কণ্ঠটা পরিচিত মনে হইলো। তো পরিচিত মনে হইলো বলতে কণ্ঠটা এমন একটা লোকের, আমার নানুর এক বান্ধবী। তো আমি ওনার সাথে আমার একটা ভালো কন্ডিশন, নাতি বলে ডাকতো, পাশের বাড়িরই কাছাকাছি। তো ওই নানুরে আমি বললাম, নানু তুমি? আমি উঠে গেছি ডাইরেক্ট, কহ আয় চল তোরে লয়া যায়, আমিও তোরে নিতে আইছি। আচ্ছা, তো আমি নানুর পাইলাম, পায়ে হাত ধরলাম, সবকিছু ওকে আছে। আমি ওনার সাথে হাঁটতে হাঁটতে গেলাম। আমার বললো তুই সামনে থাক, আমি পিছনে আসি, তোর তুই চিন্তা করিস না। তো আমি আস্তে আস্তে হাঁটতে বাড়ির সামনে যাইতে আর মাত্র 20 কদম লাগবো, এমন একটা সময় আমার থিঙ্কিং হইলো যে আমি যেই নানুরে নিয়ে আপনার যাইতেছি বাড়িতে, এই নানু গত মাসের 17 তারিখ মারা গেছে। আমি ওনার কবরে মানে জানাজা টানাজা সবকিছু করলাম, খাবার দাবার করাইলাম,
মানুষের জেপথ হইলো, উরুস হইলো, সবকিছুই কমপ্লিটেড, কিন্তু এটা কিভাবে সম্ভব? তো আমি যখন আমার নানার বাড়ির পাশে সামনাসামনি আইসি 20 কদম দূরে, তেমন একটি কারেন্টের একটা বাতি মামার বাড়ির কোনায় ছিল। তো আমি এক দৌড় দিয়া বাড়ির কাছে আইসা তখন পিছনের দিকে তাকাইলাম। এর আগে তাকাই নাই, কারণ আমি আর পিছনে তাকাইতে পারবো না, কারণ আমার কাছে এটা সম্ভব না। কি আমি এটা মানে অনুভব করলাম, পিছন থেকে আমি ওই বাড়ির কোনাতে থাইকা তখন পিছনের দিকে তাকায় দেখি আসলে তো কেউ নাই। আমি অ্যাকসেপ্ট করছি জিনিসটা, কারণ এটা স্বাভাবিক, কিন্তু আমার ভয়টা কাইটা গেছে, কারণ আমি এখন বাড়িতে এই কোনাতে আসার পরে দেখি নানু আমার পিছন দিয়ে ডাক দিছে, তুই একলা আইলি গিয়ে লেগে এই করলি গিয়ে লেগে এই করলি গিয়ে তোর লেগে আমি ওই তোর মাসের বাড়ি সে নানুরে বাড়াইছি তোরে আনার লাগা। আমিও নানুর কথায় অবাক হয়ে গেলাম, নানু তুমি কৌ কি, এটা কিভাবে সম্ভব? নানু তো মারা গেছে কিছুদিন আগে। আহ তুই ভয় পাইছ? না, আমি কি ভয় পাইছি না, মানে ভয় তো প্রচন্ড ভয় পাইছি। পরে আমার পরের দিনে আপনার এই কিছু গাছের তাবিজ টুবিজ আমার শরীরে লাগাই দিয়া কইল যে ভয় পাইস না, এই রাত্রে ঘটনায় তুই একলা ছিলি, তো আমি তোর হেল্প করার লেগে তোর নানুর বাড়াইছি। আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না যে এইসব কাজগুলা অহরহর ছোটখাটো কাজগুলা চলতোই। তো আমার এই বিস্ময় কোনো সময় নানু কাটায় নাই। নানু 2008 সালে মারা যায়। তো আমি এগুলা কারো কাছে শেয়ারও করি নাই, কারণ শেয়ার করাটা নানু আমার অনেক আগে থেকে মানা করে দিচ্ছে। তো আজকে অনেকদিন পরে মনে হইলো যে আমি বুতে ফ্যামিলিটা শেয়ার করা দরকার। তো আমার এই ঘটনাটা যদি প্রচার হয়, আমি আরো ঘটনা আছে, অহরহর ঘটনা আমার নানুর সাথে, কারণ আমার নানুর মৃত্যুর শেষ পর্যন্ত আমি নানুর সাথে ছিলাম। অনেকগুলো ঘটনা আছে। আজকের ঘটনাটা অনেকটা লং হয়ে গেছে, পরবর্তীতে আমার ঘটনাটা প্রচার হলে আমি ইনশাল্লাহ আরো অনেকগুলো ঘটনা আপনাকে পাঠাবো। রাসেল ভাই দোয়া করবেন। আর বুথ.com লং লিভ। আশা করি বুথ.com অনেক দিন আমাদের সাথে থাকবে। আজকের ঘটনাটা কালেক্ট করেছি আমার পরিচিত একজন বন্ধুর কাছে থেকে। তার নাম হচ্ছে সজীব। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সেদিন ছিল হাট বাজার, মানে গ্রামে আগেকার দিনে সপ্তাহে দুই দিন বা একদিন হাট বসত। আর সেই হাটের দিন দূর দূরান্ত থেকে মানুষ বেচা কেনা করতে আসতো। এখনো অনেক জায়গায় এমন আছে যারা সাথে ঘটনাটা। তার নাম কামাল। কামাল প্রতি সপ্তাহে একদিনই বাজারে যায়, আর তবুও সেই হাটের দিন। বাজারটা বাড়ি থেকে একটু দূরে। কামালের বাড়িটা বীরের মাঝামাঝিতে ছিল। মেন রাস্তাতে উঠতে প্রায় 30 মিনিট হাঁটতে হতো। মেন রাস্তা উঠে রিক্সায় যেতে হতো। প্রতি সপ্তাহের মতো আজকেও বাজারে করে রিক্সায় ভাড়া মিটিয়ে বাড়ির দিকে রওনা দিল। কামালের বাড়িতে যাওয়ার পথে বিলের ভিতর একটা বিটা ছিল, সেটাকে সবাই সারা বিটা বলে ডাকে। এখন লোকজন কেউ থাকে না, কয়েকটা গাছ লাগানো আছে। বিটার মালিক সম্ভবত ঢাকায় থাকেন। সেই সুযোগে অনেকে এই বিটাকে আড্ডাখানা বানিয়ে ফেলেছে। কেউ আবার এই বিটার কাছে সাথে ফাঁস দিয়েও মারা গিয়েছেন। যাই হোক, কয়েকদিন আগে তো একটা 19 বছরের ছেলে, নাম তার কবির, তার মায়ের একটা চোরের কারণে চোর মেরেছিল। তাই মায়ের সঙ্গে রাগ অভিমান করে এই বিটায় এসে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। আরও এমন ঘটনা আছে। অনেকেই বলা বলি করে এখানে খারাপ কিছু আছে,
কেউ কেউ আবার আবার রাতের বেলা সাদা কাপড় পরে হাঁটতে দেখেছেন। কামালও এই সব কিছু শুনছে, তারও সব কিছু জানা, কিন্তু কিছু করার নেই। গ্রামের অনেক মানুষই এ রাস্তা দিয়ে যাওয়া আসা করে থাকে, আর কামাল একটু সাহসী ছিল বটে। বাড়ির রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, এক সময় বিটার কাছাকাছি চলে আসছে। বিটাটা পার হতে যাবে ঠিক এমন সময়, এত বড় বড় দুইটা রুই মাছ নিয়ে কোথায় যাচ্ছিস কামাল? আমার খুব ক্ষুধা লেগেছে, মাছ দুইটা আমাকে দিয়ে যা। কামাল এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল। চারপাশে তাকিয়ে খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্য বিষয়, কাউকে খুঁজে পাওয়া গেল না। কামালের পা দুটা হঠাৎ যেন কেউ আঁকড়ে ধরেছে। কামালে হাজার চেষ্টা করে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছে না। কামাল হঠাৎ করেই শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। এই সময় ঠিক কি করা উচিত কিছুই বুঝতে পারছিল না। আমিও কিছু সময় কিভাবে দাঁড়িয়ে আছি, আর কোনো কথা শুনতে পারছি না, তাই বয়ে বয়ে এক পা সামনের দিকে এগিয়ে গেলাম, এক পা দু পা করে এগিয়ে গেলাম। তখনই আবার সে ভয়ানক কণ্ঠে ডাক, তোরে না বললাম মাছ দুটা আমাকে দিয়ে যা? আমাকে মাছ না দিয়েই গেলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। কামাল এবার ভয় পেয়ে গেল। ভয়ে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একই হার্ট অ্যাটাক করে মারা যাবে। কি হচ্ছে এসব? কার পাল্লায় পড়লাম আমি? কাউকেই তো দেখতে পাচ্ছি না, তবে কি মানুষ বা বলা বলি করতো সব সত্য? আমার সাথে কি হতে চাচ্ছে জানি না। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। একটু কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? কোথায় আছেন? সামনে আসেন। অবয়বটা বলল, আমি তোর ঠিক মাথার উপরে দিকে আছি, ভালো করে তাকিয়ে দেখ। কামাল এবার ভীষণ বয়ে পেয়ে গেল। সত্যি কি আমার মাথার উপরে আছে? আমাকে মেরে কি ফেলবে নাকি? ভিতরে ভয় চেপে রেখে খুব সাহস সঞ্চল করে উপরের দিকে তাকালাম। তাকিয়ে কিছু তো দেখা যাচ্ছে না, তাহলে কি সব মিথ্যে? কই কিছু দেখা যাচ্ছে না, সব মিথ্যে। এটা বলেই আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম। ঠিক তখনই উপর থেকে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করে। আমি অবাক না হয়ে পারলাম না, তাহলে কি সত্যি আমি ভূতের কবলে পড়েছি? কিন্তু এখন থেকে বাঁচার উপায় কি? আমি এখন কি করব? চিৎকার দিয়েই কান্না আসতেছে, ভয়ে তবুও করতে পারছিলাম না। জীবনে এই প্রথম এমন কোনো পরিস্থিতিতে পড়েছি। আল্লাহ তুমি রক্ষা করো মালিক। এবার সেই ডাকে, দেখ মাছ দুটা দিয়ে যা, না হয় তোর কিন্তু কপালে খারাপ আছে। এই মাছ দুটো আমার নজর পড়েছে, ভালো চাইলে মাছগুলো দিয়ে যা, আমি তোর কিছু করব না। কামাল বলল, মাছ আমি আমার টাকা দিয়েই এনেছি, আপনার খেতে ইচ্ছে করলে আপনি কিনে খান। এটা বলে হাঁটা শুরু করলো। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার, তবুও আমি আল্লাহকে ডাকা থামালাম না। পিছনে ও ফিরে তাকালাম না। মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটছে, আমার কোনো ক্ষতি করতে পারতেছে না। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি হেঁটে